Hello, my dear students. Welcome to today's class. How are you all? I hope you are all well, healthy, and safe. I'm fine. My name is Rubaya binte Delaware Cynthia, Department of English, Government Zilur Rahman, Mohila College. So, my dear students, today I will take honors second year class. My dear students, today we will discuss Ode to a Nightingale by John Keats. Today we will finish the rest of the poem, inshallah. So, let's start today's class. My dear students, আজকে লাস্ট দুইটা স্ট্যাঞ্জা বাকি রয়েছে, সেটা ইনশাল্লাহ শেষ করব টু আ নাইটিঙ্গেল কবিতার। আমরা আগের দুটো ক্লাসে বেশ কিছু স্ট্যাঞ্জা পড়া শেষ করেছিলাম। আজকে ও টু আ নাইটিঙ্গেলের লাস্ট দুটো স্ট্যাঞ্জা বাকি রয়েছে। আশা করি ইনশাল্লাহ শেষ করব, এবং শেষ করার পরে আমরা একটু সামারি নিয়ে অ্যানালাইসিস করব, সামারিটা নিয়ে একটু কথা বলবো। সুবিধার জন্য তোমাদেরকে আমি শেষে একদম দিয়েও দিয়েছি, যাতে তোমরা সামারিটা কবিতাটা যদি নাও বুঝতে পারো বা বুঝতে একটু সমস্যা হয়, সামারিটা পড়ে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আজকে লাস্ট দুটো স্ট্যাঞ্জা কি বলছে একটু পড়ি। Thou was not born for death, immortal bird. এবার তিনি পাখির প্রশংসা করছেন এবং বলছেন, তুমি ওয়াজ বলতে হচ্ছে ওয়াজ বর্ন ফর ডেথ, তুমি মারা যাওয়ার জন্য জন্মগ্রহণ করনি। ইনমর্টাল বার্ড অর্থাৎ তুমি অমর পাখি। বলেছে যে এখানে তুমি কখনোই মরতে পারো না, তো কারণ তোমার এখানে তুমি এই জন্ম নিয়েছই তুমি মানুষকে কি করতে উপকৃত, মানে মানুষকে তো তোমার কথা দিয়ে ইমপ্রেস করে তুমি তাদেরকে ভালো পথে রাখবে, এজন্য। নো হাংরি জেনারেশন ট্রেড দে ডাউন, কোনো জেনারেশন তোমাকে দমন করতে পারবে না। হাংরি বলতে এখানে ক্ষুধার্ত বলা হচ্ছে, ট্রেড বলতে পদদলিত করা বলা হচ্ছে। এখানে কোনো হাংরি জেনারেশন তোমাকে মারতে পারবে না বা দমন করতে পারবে না। দ্য ভয়েস আই হেয়ার, যে ভয়েসটা আমি শুনছি, দিস পাসিং নাইট ওয়াজ হার্ড, বিগত রাতগুলোতে বা বিগত দিনগুলোতে মানুষ এই ভয়েস শুনেছে। দ্যাট মিনস পুরাতন দিনে মানুষরাও এই ভয়েস বা আমি এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছি সেই ভয়েসটাও শুনতে পারত। অর্থাৎ এখানে যেটা বলছে, যে ভয়েসটা আমি শুনেছি বা শুনছি আজকে, ওই এই ভয়েস, তুমি যে ভয়েসের গানটা গাচ্ছ, ওই একই ভয়েসটা অনেক আগেও পাসিং নাইটে শোনা হতো বা আগে শুনতেন। দ্য এনসিয়েন্ট ডেজ বাই এম্পায়ার অ্যান্ড ক্রাউন, বলছে সেই দিনগুলোতে শোনা হতো, আমি যখন শুনছি সেটা পূর্বেও শোনা হতো, কাদের দ্বারা? এনসিয়ার ডেজ বাই, মানে এখানে রাজারা 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 শুনতেন এবং রাজাদের যে প্রজারা ছিলেন তারাও শুনতেন। ক্রাউন বলতে এখানে প্রজা বলছে, বোঝাচ্ছে এখানে, অর্থাৎ এখানে যারা রাজা ছিলেন আগের দিনে তারাও এটা শুনতেন ভয়েসটা, এবং রাজাদের যে প্রজারা ছিলেন তারাও কি করতো, এই ভয়েসটা শুনতেন। তুমি যে গানটা আজকে গাচ্ছ, পারহ্যাপস দ্য সেলফ সেম সং দ্যাট ফাউন্ড আ পার্থ, সম্ভবত একই সঙ্গীত যে গানটা গাচ্ছ, সেই সঙ্গীতটাও পথ খুঁজে পেয়েছিল। ট্রু দ্য স্যাড হার্ট অফ রুথ, রুথ হচ্ছে একটা ক্যারেক্টার, এই বর্ণনা একটু পরে দিচ্ছি। রুথের যে হার্ট, সেই হৃদয়ের ভিতর দিয়েই এই একই গান পথ খুঁজে পেয়েছিল, এই একই গান গেয়ে এই সেও হয়তোবা শুনেছিল। ওয়েন সিক ফর হোম, যখন সে তার বাড়ির জন্য কাতর ছিল, বাড়িতে আসতে চাচ্ছিল, সেটার সময় তিনি এই দুঃখের গানটা শুনেছিল। শি স্টুড ইন ট্রান্স, এখানে বলছে সে দাঁড়িয়েছিল। আবার আমি একটু লাইনটা আবার একটু পড়ি, লাস্টারটা কি বলছি, সিক ফর হোম, তার বাড়ির জন্য সে কাতর ছিল, বাড়িতে আসতে চাচ্ছিল, সেটার সময় সে দুঃখের গানটা শুনেছিল। শি স্টুড ইন টিয়ার্স অ্যামিং দ্য অ্যালিয়ন ক্রাউড, এখানে বলেছে সে দাঁড়িয়েছিল কান্না চোখে নিয়ে সেই নির্জন কর্ণের ভেতরে। কর্ণ বলতেছে নির্জন একটা জায়গা, সেই নির্জন শস্য ভূমির ভেতরে। অ্যালিয়ন বলতেছে নির্জন বোঝাচ্ছে, সে অর্থাৎ রুথ একা দাঁড়িয়েছিল এবং কাঁদছিল, তার যে হৃদয়, সেও সম্ভবত শুনেছিল এই গানটা। দ্য সেম দ্যাট অফ টাইম হার্ট
Chant magic salesman opening on the form of perilous seas in fairy lands for longer. এখানে এই তিনটা লাইনে কবিতার চিন্তা বলেছে এই একই গান বা একই সঙ্গীত সম্ভবত শোনা গিয়েছিল পৌঁছেছিল ওই মন্ত্রমুগ্ধকর জাদুর যে উইন্ডো বা জানালা সেই সেই জানালা পর্যন্তই পৌঁছেছিল যেটা ওপেনিং অফ দ্য ওপেনিং অফ দ্য ফর্মেস খোলা ছিল এখানে বোঝাচ্ছে যে খুব তো এখানে আসলে লাইনটা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে নির্জন যে পরীদের যে একটা ভূমি বা পরীদের যে রাজ্য বা দেশ সেই দেশের যে মন্ত্রমুগ্ধকর জাদুর যে জানালাগুলো সেই জানালাগুলোতেও সম্ভবত এই গানগুলো পৌঁছে গিয়েছিল যে জানালাগুলি সমুদ্রের পেরিলাস বিক্ষুব্ধ সমুদ্রের যে ফেনা সেই ফেনার দিক করে ওপেন করা ছিল খোলা ছিল আচ্ছা আচ্ছা এই এখানে রুথের যে স্টোরিটা মানে এখানে হচ্ছে তোমার ইহুদিদের যে ধর্মগ্রন্থ এই ওল্ড টেস্টামেন্টের যে একটা পার্টের নাম হচ্ছে রুথ পার্টের নাম এখানে ওখানে একটা স্টোরিও আছে রুথের যে স্টোরি সেই স্টোরিটা হচ্ছে এরকম রুথ মানে হচ্ছে অন্য একজনের বিয়ে করলো এক লোককে বিয়ে করলো এবং এবং তার সাথে তার দেশে গেল এবং তার দেশে যাওয়ার পরে তার হাজবেন্ড মারা যায় এবং তার যেটা হয় তার শাশুড়ি যেটা বলে মাদারিন বলে যে তুমি ঠিক আছে তুমি তোমার দেশে ফিরে যাও তুমি কাউকে বিয়ে করো অন্য কাউকে কিন্তু রুথ ছিল এমন একটি ক্যারেক্টার সে ছিল তার শাশুড়ির প্রতি অনেক লয়াল ছিল অনেক ভালোবাসতেন এবং সে সেখানেই থাকতেন এবং শাশুড়িকে সাপোর্ট করতেন এবং বিভিন্ন স্ট্রেঞ্জ অদ্ভুত যে জায়গাগুলো নির্জন যে জায়গাগুলো সেখানে গিয়ে মাঠে কাজ করতেন এবং সেভাবেই তার শাশুড়িকে সাপোর্ট করতেন এবং সাহায্য করতেন এখানে কথাটা বলা হচ্ছে যে রুথ যে অ্যালিয়েন নির্জন যে জায়গাটা সে যখন কাজ করে চোখে জল ফেলে সেটার কথা এখানে বলা হচ্ছে মানে সেই রুথকেও সে সান্ত্বনা দেওয়ার জন্য সে এই গানটা মানে তার কানের কাছে পৌঁছে গিয়েছিল আচ্ছা তো এই স্ট্যান্ডাটা পুরোটা যে বলছে একবার একটু দেখি যে কবি এবার ইমর্টাল নাইটিঙ্গেলকে বলছে তুমি একটা ইমর্টাল বার্ড তোমাকে কেউ মারতে পারবে না তুমি অতীতের লোকরা তোমাকে যেভাবে শুনেছে আমি যখন শুনছি ভবিষ্যতেও এরকম শুনতে থাকবে তোমার এই গানটা সম্ভবত শুনেছিল রুথ এবং শুনেছিল ওই সময় শুনেছিল পরীদের রাজ্যের পরীরা শুনেছিল তো এই হচ্ছে এই স্ট্যান্জার মূল কথা এর পরের স্ট্যান্জায় চলে যাই লাস্ট স্ট্যান্জা চলো কি বলছে একটু দেখি লাস্ট স্ট্যান্জাটা হচ্ছে প্রথম যে ফরলোন এই ফরলোন কথাটা লাস্টে যেটা ছিল ফরলোন কথাটা তিনি যখন বলেছিলেন উচ্চারণ করলেন বা লিখলেন তখন তার মনে আসতো সে সেটাকে আবার রিপিট করছেন ফরলোন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক আ বেল এই যে নির্জনতা এই যে এই ওয়ার্ডটা তার মনের ভিতরে বেলের মতো বাজলো কেন কি সে যেহেতু লাস্টের শেষে লিখেছিল এটার এই স্ট্যান্জারটি শেষ ঠিক সেভাবেই লাস্ট স্ট্যান্জাতেও সে আবার তার মনের ভিতর বেজে ওঠার কারণেই সে আবার লিখেছে ফরলোন মানে হচ্ছে তার একটা বেল বাজছিল তার মনের ভিতরে টু টোল মি ব্যাক ফ্রম টি টু মাই সোল সেল এবং এবং ভেরি ওয়ার্ডটা যে বেল বাজালো এবং এই ওয়ার্ডটা আমাকে ফিরিয়ে নিয়ে আসলো তোমার কাছ থেকে অর্থাৎ তোমার দেশ থেকে আমাকে আমার ভেতরে ফিরিয়ে নিয়ে আসলো মাই সোল সেলফ আমি যেন আমার ভিতরে ফিরে আসলাম কল্পনা রাজ্য থেকে এই ফলন উচ্চারণের পরপরই অ্যাড ইউ দ্য ফ্যান্সি ক্যান নট চেস সো ওয়েল আচ্ছা আবার এই লাইনটা একটু দেখি লাস্টের লাইনটা কি বলছি এই ওয়ার্ডটা আমাকে ফিরিয়ে নিয়ে আসছে তোমার দেশ থেকে ফিরিয়ে এনে আমাকে আমার ভিতরে ফিরিয়ে নিয়ে আসলো মাই সোল সেলফ আমি যেন আমার ভিতরে ফিরে আসলাম কল্পনার রাজ্য থেকে এই ফলন কথাটাই উচ্চারণের পরপরই ঠিক আছে অ্যাড ইউ দ্য ফ্যান্সি ক্যান নট চিপ সো ওয়েল অ্যাজ শি ইজ ফেম টু ডু ডিসিভিং এলস আচ্ছা বলা হচ্ছে যে বিদায়
পাখিকে বিদায় জানাচ্ছেন, তিনি নাইটিঙ্গেলকে তিনি বিদায় জানাচ্ছেন এবং বলছেন, অর্থাৎ ফ্যান্সি অর্থাৎ কল্পনা, সেটা কল্পনাটা খুব বেশিক্ষণও কাউকে প্রতারণা করতে পারে এটা নয়। যেহেতু সে মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে যেহেতু যদিও সে হচ্ছে ফেমাস, ফেমাস বোঝাচ্ছে এখানে, বোঝাতে যাচ্ছে যে যে অর্থাৎ বলতে যাচ্ছে যে বিদায় হে পাখি, আমি এতক্ষণ যে কল্পনার মধ্যে ছিলাম সেই কল্পনাটা অ্যাকচুয়ালি খুব যে ভালো বা প্রতারণা করতে পেরেছে তা কিন্তু পারেনি, যদিও সেই কাজটি করতে অনেক পটু বা ফেমাস। এবং সে কল্পনাকে বলছে ডিসিভিং এলস, এল বলতে পড়ি, ডিসিভিং এল বলতে প্রতারণাকারী পড়ি বা ফ্যান্সি বা কল্পনাকে উনি বলছে, বোঝাতে যাচ্ছেন চিট করে আমাকে নিয়ে গিয়েছিল তোমার ওখানে বাস্তব দুনিয়া থেকে বা বাস্তব সমস্যা থেকে দূরে কোথাও একটা নির্জন জায়গায় তাকে নিয়ে গিয়েছিল, আমাকে শান্তি দিয়েছিল। অবশ্যই এটাও সত্যি কথা, একেবারে চিরন্তন সেখানে রাখতে পারবে না, কারণ আমাকে সে চিট করতে পারবে না, কারণ সবসময় স্বপ্নের রাজ্যে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না। তোমরা স্টুডেন্ট খেয়াল করবে, তোমরা যখন স্বপ্ন দেখছো স্বপ্নটা কিন্তু কখনোই পুরোপুরি হয় না, বা এমন না যে সারাক্ষণই তুমি দেখছো, হঠাৎ করে কিন্তু মাঝপথেই কিন্তু তোমার ঘুমটা ভেঙে যায়। সেটাই এটা বলতে চাচ্ছে, এখানে বলতে চাচ্ছে সেভাবেই, অ্যাডিউ অ্যাডিউ বিদায় বিদায়, দাই প্লেন্টিভ অ্যানথেম ফেড, তোমার এই যে প্লেন্টিভ অ্যানথেম, তোমার যে প্লেন্টিভ মানে প্লেন্টিভ অর্থ হচ্ছে তোমাকে দুঃখের গান, প্লেন্টিভ অর্থ হচ্ছে দুঃখ কষ্ট, দুঃখের গান যেটা ফেড হয়ে যায়, পাস্ট দ্য নিয়ার মে রোড, অর্থাৎ অর্থাৎ ফেড হয়ে যাচ্ছে, এটা যেন আর শোনা যাচ্ছে না, এমন এমন বোঝাতে যাচ্ছে, খুবই ক্ষীণ হয়ে যাচ্ছে। পাস ইন দ্য নিয়ার মিরোস, আচ্ছা পাশের মিরো হচ্ছে মাঠ, পাশের মাঠের দিকে হারিয়ে যাচ্ছে, ওভার দ্য স্টিল স্ট্রিম, এবং একেবারেই আটকে থাকা যে পানি বা স্রোতধারা, যেটা নদীর পানি আটকে আছে যেটা, সেটা মানে নদীর মানে ওভার দিয়ে তোমার গানটা চলে যাচ্ছে এবং ফেড হয়ে যাচ্ছে। আপ দ্য হিল সাইড, এবং পাহাড়ের উপর তো পাশ দিয়ে তোমার গানটা চলে যাচ্ছে বা তুমি চলে যাচ্ছ এবং এটা ফেড হয়ে যাচ্ছে। অ্যান্ড নাও ইট ইজ ব্রিদিং ডিপ, এখন এটা অনেক গভীরে হারিয়ে গেল বা কবর দেওয়া হলো, বেরিড বলতে হচ্ছে কবর দেওয়া, এখন বলা হচ্ছে যে গভীরে হারিয়ে গেল। ইন দ্য নেক্সট ভ্যালি গ্ল্যাবস, পরবর্তী যে ভ্যালি মানে সেই গ্ল্যাবস ভ্যালিতে হারিয়ে গেল। এবার কবি যেটা বলছেন দেখো, এই কবিতাটার যে যে দুইটা লাইন, লাস্ট স্ট্যাঞ্জার সবচেয়ে মজার, কবি যেটা কি বলছে দেখো, যে বলছে যে ওয়াজ ইট ইট ইজ আ ভিশন, আমি এখানে আবার বলছি হোয়াট ইজ আ ভিশন, আমি যে বলছিলাম কবিতাটা বলছিলাম যে গল্প পাচ্ছিলাম, এটা কি ভিশন ছিল, এটা কি কল্পনা ছিল, অর ওয়ার্কিং ড্রিম, অথবা এটা কি কোনো দিবাস্বপ্ন ছিল, যা জাগ্রত অবস্থায় আমি স্বপ্ন ছিল যেটা আমি দেখছিলাম। ওয়ার্কিং বলতে জেগে থাকা, ফ্লিট ইট ইজ দ্য মিউজিক, সেই মিউজিকটা হারিয়ে গেল। এবার তিনি বলছেন ডু আই ওয়েক অর স্লিপ, আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি। আমি অর্থাৎ এইটা একটা বিষয় হচ্ছে, অনেক কবিতাতেই আমরা দেখি বা দেখব যে কবিরা অনেক সময় কল্পনার জগতে চলে যান, কিন্তু একটু পরেই কিন্তু আবার তারা ব্যাক করেন। অ্যাকচুয়ালি যেটা হয়, কল্পনার রাজ্যে গিয়ে ওভাবে থাকা যায় না, বা পৃথিবীটার থেকে যে বাস্তব জীবনের যে সমস্যা দুঃখ কষ্ট সেগুলোকে কখনো স্কিপ করতে পারবে না বা ছাড়তে পারবে না বা ভুলতে পারবে না। এটা স্কিপ করে আমরা অন্য কোথাও চলে যেতে পারবো না, একটা সময় ঠিকই আবার আমাকে আমার লাইফে ফেরত আসতে হবে। এখানে রাইটার তাই বলছে যে আমি তো কল্পনার রাজ্যে চলে গিয়েছিলাম, যেটা আমাকে চিট করতে চেয়েছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, এবং পরে আমি আবার আমার নিজের লাইফে ব্যাক করেছি। যখন আমি ফিরে আসলাম তখন যে গানটা আমি এতক্ষণ শুনছিলাম সেটা ধীরে ধীরে মিলান হয়ে গেল বা হারিয়ে গেল। এখন তিনি বলছেন এটা কি কোনো ভিশন ছিল বা কোনো জাগ্রত স্বপ্ন ছিল, না আমি ঘুমিয়ে আছি না জেগে আছি, এটা মাথার মধ্যে সবসময় মানে ঘুরছিল। এটা হচ্ছে ওটুয়া নাইটিঙ্গেলের কবিতাটার পুরোটা কবিতা। আশা করি আমার লাস্ট এইটা স্ট্যান্ডে তোমরা বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ
আরো ভালো করে তোমরা যদি আমার ক্লাসটা ফলো করো, আগের ক্লাস দুটো এবং আজকেরটা, তাহলে ইনশাল্লাহ ও টু আ নাইটিঙ্গেল কবিতাটা তোমরা বুঝবে। তো এখানে আমি তোমাদের সুবিধার জন্য পুরো কবিতাটার সামারি আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে তোমরা সুন্দর করে পড়ে একবার কবিতাটা পড়ার পর সামারিটা বুঝতে পারো। তারপরে তোমাদের তোমাদের সুবিধার জন্য এখানে অ্যানালাইসিসটাও দিয়ে দিয়েছি, যাতে পড়ে কি বুঝাতে চাচ্ছে রাইটার সেটাও তোমরা এখানে বুঝতে পারো। এটা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, কেউ কখনো স্বপ্নের জগতে খুব বেশিক্ষণ স্টে করতে পারে না। কেন কি, বাস্তব জীবনের দুঃখ, সমস্যা, সমাধান সব কিছুতেই তোমাকে ফেরত আসতে হবে। যতই কঠিন কঠিন হোক না কেন, সব কিছুই তার মাঝখানেও কিন্তু রিয়েল লাইফেই বেঁচে থাকতে হবে। ড্রিমে চলে, রাইটার যেমন বললো লাস্টে, আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছিলাম? আসলেই আমরা কিন্তু অনেক সময় অনেক কিছুই স্বপ্নে দেখি বা তাকিয়ে তাকিয়ে চিন্তা করি, আমি যদি এটা হতে পারতাম, আমি যদি ওটা হতে পারতাম। তারপরে কি হয়, একটু পরেই আবার আমি আমার নর্মাল লাইফে ফেরত যাই। সো এটাই এখানে বোঝাতে চেয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আই উইশ ইউর হ্যাপিনেস, স্টে সেফ, স্টে হোম।